নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি অবরোধনী শীতলেখনে ধরেছেন তেজস্বিতা মুর্তজা। পর্ব 58। পলাশের দলে সকলেই ছন্নছাড়া, যে যেমন পেয়েছে আত্মগোপন করেছে, দেশে অথবা বাইরে। এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে। 2002-এর বিরোধী দলীয় নেতৃত্বে গোটা দেশ জুড়ে একটি সন্ত্রাস ও অপরাধী মুক্ত অপারেশন চালিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ক্লিন হার্ট। কয়েক মাসে এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল সেটাতে। গোটা সন্ত্রাসের অপরাধীর কারখানা বন্ধ হয়ে গেছিল। তখন দেশটা হয়ে গেল শান্ত। সকল সন্ত্রাসের হয় দেশ ছাড়তে হলো অথবা দল ধ্বংস। তখনই একবার হামলা হয়েছিল রাজু নাজগরের কারবারে, কিন্তু তখন তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি। পলাশ তখন বেশ ছোট্ট। কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূল। আইন রক্ষা সংস্থা থেকে শুরু করে দালাল নেতাগত তবু এক আর জয় আর নিজের ঘরে পালাসি মির্জাফর পলাশকে ধ্বংস করে দিয়েছে। রিমি কাপড় আয়রন করছে ঘরে। রাত 11টা। হামজা সোফায় বসেছিল, চোখ দুটো বোঝা। গতকাল রাতে ঘুমানো হয়নি, এটা অবশ্য ভুল অল্প। রিমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্ত ওর বুকে মাথা লুকাতো ছোট্ট কবুতর ছানা মতো, তখন দিন দুনিয়ার ঝঞ্ঝাট আপাতত এক রাতে ভুলে গিয়ে সেও ঘুমিয়ে যেত বারবার। তবে যেসব অনেক দিন আগের কথা, বহুদিন মেয়েটা তার কাছে আসে না, কিন্তু সে কাছে আসতেই যেন কত দূরত্ব। তাতে সংমিশ্র ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিচ্ছু নেই। ভেতরটা প্রশ্ন করে ওঠে, হামজা তুই কি ভুল করছিস নি? ভুল করিস নি? করলেও ভুলটা কি? শত্রুকে ঘরে তোলা? এটুকু একটা পুচকে নিঃসঙ্গ মেয়ে তোর শত্রু? এটাও নতুন বোকামি তোর, যার মনে তোর জন্য সেই শুরু থেকেই বেহিসেবি ঘৃণা। সে কমজোর হোক, তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। আর অন্তত এই কারণ হলেও শত্রুকে ছোট করে দেখতে নেই, জেনে বুঝে কেন। আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আর্মিনের ওপর বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়া বিকল্প ছিল না। আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিয়ে বিন্দুমাত্র দ্বিধা করিনি, তখন মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপটাই আর্মিনকে নিবেদন করেছে। এটা ট্রিক্স আর পলিটিক্স, হোয়াট এভার। তাছাড়া ও এখন যা করছে তা সবটাই আমার নাগালের ভেতর। এই বাড়ির বাইরে থাকলেও আরও অনেক বেশি করতে পারতো ও। চরম জেদে আর চতুর মেয়ে লোক। ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্মকাণ্ডও ওর পরিকল্পিতভাবেই হয়। তাহলে ওকে সরিয়ে দে। ওরা তো ক্ষতি করেও তো দমই নেই, ওকেই সরাতে হবে। বঙ্গবন্ধু আর অসম্পূর্ণ আত্মজীবনী বইতে কী লিখে গেছে জানিস? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে। হামজা একটু সপ্রতিভ হলো, উত্তেজিত হলো, ক্ষেপে উঠল, আবার নিভে গেল। সে শান্ত মানুষ, আস্তে করে শুধু বলল, জয় মানবে না। তুই জয়কে পরোয়া করিস? হামজা নিজের দুই হাতে তালু মেলে দেখে, এরপর মৃদু হেসে ওই দুই হাতে গড়েছি জয়কে। এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেওয়ার শক্তি কি আছে? থাকতে হবে। দরকার পড়লে ওর শেষ নিঃশ্বাসটুকু মিটিয়ে দেওয়ার শক্তি চাই তোর হাতে রাখতে হবে। পেতে হলে দিতে হয়। ক্ষমতার পথে হোক বা প্রথম বিসর্জন তোর এটা। হাঁপিয়ে ওঠে হামজা নিজের সাথিকার ভয়াবহ আলোচনায়। জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকলো, জয়, ও জয়। জয় বেরিয়ে এলো রুম থেকে। হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করে। লোকে বলে জয়ের এই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর। হামজা তাতে শুধুই মায়া দেখছে। জয় খেকিয়ে উঠল, কি সমস্যা? ঘরে বউ নাই? আমায় ডাকাডাকি করার কি আছে? গম্ভীর হলো হামজা, বস। জয় বসলো না, চিটপটাং হয়ে শুয়ে পড়লো হামজার কোলে। হামজা কাঁধ এলিয়ে সোফায় বসে চোখ বুজে প্রশ্ন করলো, আমার যদি তোকে কোনো দিন বলে দিতে হয়? হো হো করে হেসে উঠল জয়। কোন দেবীর নামে? কোন দেবীর নামে বলে দিতে পছন্দ করবি তুই? জয় জবাব না দিয়ে ওঠে, নিজের দিকে ঝুঁকে বসে হামজার পাশে। পেরেশান কোনো কিছু নিয়ে? হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে, তারপর সামান্য হাসলো। জয় গান ধরলো, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকলে বোধহয় শেষ হবে না। সুর থামিয়ে বলল, অতএব বেঁচে থাকা ইজ ইকুয়াল টু বোকাচুদামি, যার নেশা আমার নেই। কবে দিচ্ছ বলি? হামজা চুপচাপ বসে থাকে। তার আর জয়ের মাঝে কোনো দেওয়াল নেই, যা সব সরাসরি। তাদের সম্পর্কের ঐতিহ্য এইটাই, যেখানে কোনো লুকোচুরি নেই। সামনে কঠিন দিন, খুব কঠিন। হামজা জয়কে বলে, তুই এখন বের হবি তো? জয় তখন একটা টেবিল বলে
রেড টেপ জড়াচ্ছিল। হামজা উঠে গিয়ে জয়ের দুটো ওষুধ ও পানি আনলো। গম্ভীর হয়ে বলল, এ দুটো খেয়ে নে, আমি রুমে যাব। যাও, আমি খাচ্ছি। মারি চাপে হামজা। কানসারার ওপর মারবো একটা, শুয়োর। আমার সামনে খাবি? শরীরে এখনো একটু গরম রয়েছে, গলা বসে আছে। ধর, নে খা। বাড়িতে গা ছমছমে। একসময় বেশ লোকজনে ভর্তি ছিল, আজ নেই। তারা চলে টলে যায়নি, একে একে করে পরে পরে পৌঁছে গেছে। কি ভয়ানক! তুলির জীবনের কি অবস্থা হবে কে জানে। হামজা এখন অন্য তালে বেসামাল হয়ে রয়েছে। জয় ঘরে যায়। অন্তু দান কাত হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে। অন্তু এক ডাকেই উঠে বসে। জয় বলে, চলো ঘুরে আসি। কোথায়? শহর ঘুরে আসি। মধুচাতে তো আর গেলাম না, আজ চলো যাই। অন্তু বোঝে জয় অকারণে ঘোরাতে যাচ্ছে না। বের হবার আগে জয় একটা চুড়ির বাক্স এসে ড্রেসিং টেবিলের ওপর রাখে। এক দুটো হাতে লাগাও, এই দুটো হাতে লাগাও। কেন? জয় একটু ঠান্ডা চোখে তাকায় একবার। কোনো জোর জবরদস্তি নেই। অন্তু মুচকি হাসলো গোপনে। ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক। ভয় পেলে মানুষ ভয় দেখাবে, গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে। ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না। গোলামি না খেটে যদি জান দেওয়া কবুল করে, অধিকাংশ ক্ষেত্রে তার জান নেওয়া হয় না, গোলামি কাটানোর প্রবণতা কমে আসে সেক্ষেত্রে। এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায়। জয় ও হামজা দুজনেই বদ্ধ ধারণা জন্মেছে। অন্তুকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না। জয়ের এই বাপ্পারাজ টাইপ ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে এলো। চোখ উল্টে মাথা ঝাঁকালো। জয়ের ভালো ভাব দেখলে অন্তু শুধু একটা কথাই মাথায় আসে, পেছন মেরে বালুর শেখ। চুড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর, চিকন স্বর্ণে দুটো চুড়ি। অন্তুর ফর্সা হাতে চোখ কাটছিল। জয় গম্ভীর মুখে দেখল তা। বাথরুমের ফেক রুফ থেকে একটা সাদা ধবধবে কাপড়ে মোড়ানো কিছু একটা বের করলো জয়। তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট্ট চকচকে কুড়াল। অন্তু জিজ্ঞাসা করে, এটার কি কাজ ব্যবহার করবেন? করিনি এর আগে। তাহলে রেখেছেন কেন? আমানত। আমানত না ঠিক, হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা। কার? কারো হবে। অন্তু কৌতূহল হয়। সে কে? দায়সারা জবাব দেবেন না আমার প্রশ্নের। জয় লুঙ্গি তুলে প্যান্ট পরতে পরতে জবাব দেয়, এক নারী। অস্পষ্ট শুনতে লাগলো কথাটা, কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপে ধরেছিল। অন্তু অবাক হয়, জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই। সে জিজ্ঞাসা করলো, নাইটা কে? অন্তু ভ্রুকুচকে মিষ্টি করে বলল, এই আপনার আগেকার প্রেমিকা টেমিকা হবে নাকি? অন্তুকে জয় দেখে হাসলো। তার মধ্যে এসব সিস্টেম নেই। তার সাথে সে সময় দেখা হয়েছিল, তখন আমার ভেতরও প্রেম প্রীতির সিস্টেম ছিলই না। অন্তু ভ্রু নাচিয়ে উল্টো ঠোঁট উল্টায়। তবু বিশেষ কেউ হবে, নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান তো দিতে পারে না। তোমাকে দেইনি? অন্তু শব্দ করে হেসে উঠল। তাতে অজস্র বিদ্রোহ ঝরে পড়ল। তা দেননি? আবার দিয়েছেন তো। জয়ের মুখটা চেক প্রিন্টের সাদা লাল গামছায় বাঁধা। জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে। অন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাব গড়পুরে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কবির সাথে যেতে চায়। ভাই, আমি যাই আপনার সাথে? তোর শ্বশুরবাড়ির বিয়ে খাইতে যাচ্ছি শালা, সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা? ভাই, আমি ড্রাইভ করব, আপনি আর ভাবে বসে থাকেন। আপনার তো শরীর খারাপ। ন্যাকামি করিস না বাপ, বাসায় যাইয়া 2 প্যাক মাল খাইয়া শুয়ে পড় যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির তবুও পেছন ডাকে, ভাই আপনি ভাবিরে নিয়ে একা একা যাবেন? পরের বারে তোর বউটারও দিয়া দিস সাথে। আজ নিজেটারে নিয়ে যাই, ঘুরে আসি। গুড নাইট। গাড়ি চলছে, যেন ঘোড়া ছুটছে। অন্তু পরাণ যায় মনে হচ্ছিল রকেট ছুটছে। অন্তুর চুলগুলো পতাকার মতো উঠছিল। অন্তু চিৎকার করে, এত জোরে কোনো মানুষ গাড়ি চালায়? আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরের ফাল্লা উড়ে যায়। আস্তে চালন বলছি, অথবা এক্ষুনি এই মাঝ রাস্তায় নেমে যাব। পাগল লোক। জয় গা কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। গাড়ির বেগ আরও বাড়ালো। অন্তুর বিষ্ণেষণার কথা বলল না। জয় গাড়ির বেগের সাথে মিলিয়ে গান ধরল, এই ঝলমলে রোদ আকাশে, তুমি আমি উড়ি বাতাসে। অন্তু কপালে হাত চেপে বসে রইল। অন্ধকার আকাশ, যেখানে চাঁদ অবধি নেই, এরকম এক মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ করতে পারে? তাও আবার কি এই উদ্ভট গান!
গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শীষ দিচ্ছে। খানিক পর স্পিড কমলো। অন্তু একটা কথাও বলল না। ও কমাতে বলেছিল বলে আরও বাড়িয়েছিল স্পিড। এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছেড়ে গান ধরল। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে, কুয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। সনসনে বাতাসের সাথে দিক বিদিক বাজিয়ে চললো সেই গান। গাড়ি চলছে, গরমের রাতে চলন্ত শীতের বাতাস বেশ লাগছিল গায়ে। অন্তু চারপাশের ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায়। পাশে বসে আছে স্বয়ং এক প্রহেলিকা পাপ, অবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে। কখনো কখনো স্টিয়ারিংয়ে আঙুল বাজিয়ে গুনগুন করছে। একসময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো। অন্ধকার রাস্তা, দূর দূরান্ত অবধি আলো নেই। জয় গাড়ি থামালো। না বউ, আর পারছি না, সরি। রাত হলে আমার শরীরের সংগ্রামের আগুন জ্বলে, তার নেভাতে মাল ঢালতে হবে পেটে। পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কর্ক খুলল। তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আরেকটা হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগলো। উৎকট গন্ধ নাকি লাগছিল। মদ খেলে গাড়ি চালাচ্ছে লোকটি। এই নির্জন রাত, তার ওপর গাড়ি চলছে ধীরে, যে কোনো বিপদ হতে পারে। অন্তুর ভয় লাগছিল খুব, নিজের বোকামির উপর ধিক্কার আসছিল। সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না। এই লোক আসলেই অথচ ঘুরতে বেরিয়েছে, ফুর্তি করতে বেরিয়েছে। অন্তু খানিকক্ষণ চুপ থেকে আর পারল না, কড়া স্বরে বলল, বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি, তার আগে গেলা বন্ধ করুন। বেহুড হয়ে যাবেন যখন তখন। সে অবস্থায় একটা দুর্ঘটনা ঘটতেই চায়। আমার বেহুড হওয়ার এত সহজতা না ঘরবাড়ি। কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠস্বর। আজ তোমাকে খুব আদর করতে মন চাইছে, বুঝলে? ইভেন রাইট নাও। কারের ভেতরে বইয়ের আদর, আহ ভাবা যায়। বলেই মদের বোতলটা সিটের উপর রেখে অন্তুর দিকে হাত বাড়ায়। বোতলের তরল গড়িয়ে পড়ে, পুরো গাড়িতে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়লো। অন্তু ঝাড়া মেরে জয়ের হাত ছড়িয়ে দিয়ে চিবিয়ে বলল, আপনি বেহুড হয়ে যাচ্ছেন, আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নেব না। না নিলে তাতে আমার কি? আবার হাত বাড়ালো, অন্তুর চোয়ালে আঙ্গুল বোলালো। অন্তু চুপ করে বসে আছে। ওকে জ্বালানোর মূল উদ্দেশ্য জয়ের আপাতত কাজ পাচ্ছে না কোনো। রাত 2টো বাজলো। গন্তব্য পৌঁছালো। বিশাল গাং, চাঁদহীন আকাশের নিচে এত বড় গাং রহস্য ছড়াচ্ছিল। আশপাশ শ্মশান। তখনই জয় নামলো। পাশে একটা শ্মশান আছে, যাবে? অন্তু ভ্রু কুঁচকায়। একদম স্বাভাবিকভাবে নামলো জয়। ওর মাথায় কথা বুঝলো যেন। কি ভাবছো? বললাম তো আমি সহজে বেহুশ হই না। এই শালা মালো চোর, টাকা দিয়ে কিনে আনি অথচ মাতাল করে না আমায়। শ্মশানে যাবে তো? চলো ঘুরে আসি। কেন যাব? তো আপনাকে দফন করতে। জয় খুব কাছে এসে দাঁড়ালো, ফিসফিস করে বলল, শ্মশানে মরা পোড়ায়, দাফন করে কবরে। মদ খেলাম আমি, মাথা গুলিয়ে গেছে দেখি তোমার। সব ঠিকঠাক তো ঘরবাড়ি? বিশ্রীগন্ধ জয়ের শরীরে, সার ভিজে গেছে মদে। অন্তু ধাক্কা দিল। সরে দাঁড়ান, এই আপনার গাড়িতে ডিও নেই? থাকলে স্প্রে করে আসুন। আপনার মতো খাসটার সাথে হাঁটতে পারবো না, দুর্গন্ধ। এক চোটে দাঁত ফেলে দেবো শালি। তোমার বাপেরা আশপাশে লুকাই আছে হয়তো, তুলে নিয়ে আসবো? চলুন তুলে নিয়ে আসুন। আপনিও যান, ওরাও তাই। খালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে, ওদের নেই। অন্তু জয়ের হাতের মুঠে ধরে কাছে টেনে নিয়ে এলো। হাঁটতে খারাপ লাগছিল? পরিবেশটা ভয়ানক সুন্দর। অন্ধকারে গাঙের পানি কালো দেখাচ্ছে। গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত, সব সারি হয়ে দাঁড়িয়ে। ওরা ক্ষেতের মাঝ দিয়ে হাঁটছিল, দুপাশে ধানের ক্ষেত। অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয়। তারপর আবার চলতি পথে হিপ ফ্ল্যাক্সকে চুমুক দিচ্ছিল। কিন্তু আবারও
জিজ্ঞাসা করেনি, একবারও জিজ্ঞাসা করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে। নিঃশব্দে হেঁটে জিজ্ঞাসা করলো, ঘরবালি? একবারও তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি। অন্তু হাসলো, এই জগতে আমার হারানোর মতো কিচ্ছু নেই, সুতরাং পিছুটানও নেই। আছে জানটা, অথচ পিছুটান না থাকলে জান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের। জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার বইয়ের ঘরের বিরোধী বৈশিষ্ট্যতে খুঁজে পেয়েছে। বেসিক ফিচার সব জয়ের, আর মিলেও যায় সবগুলো। অন্তু বলে চলল, আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার? তোমার আমাকে ভয় লাগে না? গম্ভীর হলো জয়। না লাগে না, আগে লাগতো, বিয়ের আগে, পরে আর লাগে না। অন্তু ভালোভাবে দেখল, সে কখনো কাঠের বাড়ি দেখেনি। দাঁড়িয়ে আছে কেমন একটা বাড়ির সামনে, একটা বাগান বাড়ি। অন্তু মনে হলো এটা কি আমির নিবাস? চারপাশে মাঠ, প্রাচীরের, বাগানের ভেতর বাড়ি, ছোট্ট একটা অনেক বড় বাড়ি, সেখানে শুধু গাছ আর গাছ, পেছনে অল্প কিছুটা মাঠ, তারপর বয়ে আছে গাংটা। অন্ধকারে ভুতুড়ো লাগছিল গোটা পরিবেশটা। জয়কে জিজ্ঞাসা করলো, এটা কি আপনাদের বাড়ি? না, আমার বাপদাদাদের কি পাগলে ঠাপাইছিল নাকি যে এরকম ঝোড়জাতার মধ্যে বাড়ি কিনতে আসবো? এসো, পাঁচি টপকাতে হবে। আশ্চর্য, আমরা কি চুরি করতে এসেছি নাকি? যাব না আমি দরকার পড়লে, তবু প্রাচী টপকাতে পারবো না। থাপ্পড় মারি একটা, সময় নষ্ট না করে যা বলছি তাই করো। আমি উঠাচ্ছি তোমাকে। অন্তুর গাঁট মেরে দাঁড়িয়ে রইল। আমি পাঁচি টপকাতে পারবো না। আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে আমাকে ঢুকতেই হবে। মাগি মানুষ এত তেরা কেন? শালের মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডি রাখে। জয় এক লাফে প্রাচীর টপকে ফেলল। সেই শব্দেই পাহারাদাররা সতর্ক হলো। এরপর সেই গেট খুলতে গেল। অমনি দারোয়ানটি উঠে দাঁড়ালো। দূরত্ব বাজারের এক গজ। তারপর সেই শালা, কেডারে? থাম শালা, মাগির চ্যাংড়া, বুক ঝাঁঝরা কইরা দিমু একদম। হামজা লোক নিযুক্ত করেছে, তা জানতো জয়, তবে সেই লোক যে জয়কেও চেনে না ঠিক মতো, এ তো মুশকিল। জয় বোঝানোর চেষ্টা করলো, বশির ভাই আমি। লোকটা বিনা নোটিসে চট করে গুলি চালালো। শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল, গুরুত্ব বড় জোর 1 গজও না। বুলেট ছুটে গেল জয়ের আমিরের মৃত্যু নিশ্চিত। গুলি সে তাক করলো জয় আমিরের বুকের বাঁ পাশ বরাবর। লোকটা ভুলে যা করলো, গুলি ছোড়ার আগে রিলোড করলো একবার, আর সেই মচমচে শব্দটা কানে যেতেই জয় নিচু হলো। গুলিটা লাগেনি দেখে বস্তির আবারও গুলি চালাতে প্রস্তুত হতেই জয় বকে উঠল, রাইফেল তোর সাগর মধ্যে ভরে দেবো শালা খাঙ্কির বাচ্চা, রাইফেল ফেল। কাউকে ভেতরে যেতে দেওয়ার অনুমতি নেই। এই কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চায়। দ্বিতীয় গুলিটা চালালো বশির। অন্ধকারে নিশানাচ্যুত হয়ে গেল। জয় প্লেস ক্রস করে এগিয়ে এসে হাতটা চেপে ধরলো বশিরের। ভাঙ্গা চুদা তোর মাইরে, সারা গুলি চালাবা, দেখে শুনে চালাও সম্বন্ধীর চ্যাংরা। আমি তোর আব্বা দাঁড়াই আছি, হুশ ফেরার আগে ফায়ার করবি তো। রাইফেলটা কেড়ে নিয়ে লোকটা মাটি ফেলে মুখের ওপর পায়ের হাইবুটটা চেপে ধরলো। স্যাঁতস্যাঁতে মাটির বসির মুখটা গেঁথে যাচ্ছিল। গা ছমছমে ভোতা গাঙানির আওয়াজ করছে বসির, দম আটকে আসছে। জয় তবু পা তুলল না। অনেকক্ষণ মাটিতে চাপা পড়ে রইল জুতোসহ। আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল, উবু হয়ে বসে রইল। আমি জয় আমির। এরপর ফায়ার না শুনে একবার করবি শালা নটকি পুত। লোকটা উঠে দাঁড়াতে পারল না, তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করলো। জয় চাবিটা নিয়ে গেটটা খুলে দিল। অন্তু দৌড়ে ভেতরে ঢোকে। কি হয়েছে আবার ভেতরে? গুলি চলল যে, বেঁচে আছে? জয় আলগোছে হাসে, মনে নি এখনো। অন্তু বলল, তাহলেই হলো, আমার আবার ফিরতে হবে এখান থেকে, একা তো আর যেতে পারবো না আপনি ছাড়া। জয় হো হো করে হেসে উঠল। অন্তুর হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়ল। দরজা খুললো মিনিট 2 পর। অন্তু অবাক হয়ে যায়। রূপকথা মিষ্টি এসে অন্তুর হাত ধরে, কেমন আছো মিষ্টি মেয়ে? জয় বুট পরে ভেতরে ঢুকছিল। রূপকথা চেঁচালো, খবরদার কাদা পায়ে ঢুকবি না জয়, জুতো খোলো। জয় সাইলেন্ডার করার মতো 2 হাত উঁচু করে জুতো খুললো। বাড়ির ভেতরটা আলো কাদার অন্ধকার। অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে, সেন্টার টেবিলের ওপর ল্যাপটপ, সে তাতে কিছু কাজ করছে এবং ল্যাপটপের আলোর মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল। পড়া কাজ কর না?
হ্যাঁ তাই তো। আর সে না রূপকথা এখানে কি করছে? জায়গাটা কোথায়? খবরটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।